সিএনএর মুখোমুখি হয়ে কি জানান তার তমাল? তিনি বললেন, এই তালিবানরা শিক্ষিত তালিবান, ভারতীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছে, ভালো খেতে দিয়েছে তালিবানরা, অনেক সাহায্য করেছে। সিএনএ এক্সক্লুসিভ, নিমতার তমাল ভট্টাচার্য। উৎকণ্ঠার অবসান, হ্যাঁ, টানা উৎকণ্ঠা কয়েক দিনের, একেবারে বলা যেতে পারে 14ই আগস্ট থেকে যে উৎকণ্ঠা শুরু হয়েছিল তা বোধহয় এবার শেষ হলো। তার কারণ ঘরের ছেলে ঘরে ফিরল। তমাল এই মুহূর্তে আন্তর্জাতিক শুধু নয়, দেশ শুধু নয়, গোটা বিশ্বে একটি নাম বারবার করে উঠে আসছে, তার নাম হচ্ছে তালিবান। আফগানিস্তান তারা দখল করেছে, খুব স্বাভাবিকভাবেই সেখানে একাধিক ভারতীয় আটকে আছে, আর সেই ভারতীয়দের মধ্যেও একজন ছিল তমাল। সেই তমাল কবে ফিরবে এই উৎকণ্ঠা নিয়ে তাদের পিতা মাতা পাড়া প্রতিবেশী তারা সবাই দিন কাটাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে ঘরে ফিরল ঘরের ছেলে তমাল। তমাল, প্রথমত ওয়েলকাম নিজের বাড়িতে ফিরে আসার জন্য, নিজের আত্মীয় পরিজন বাবা মার কাছে ফিরে আসার জন্য। প্রথম যে প্রশ্ন আমি তোমার কাছে রাখবো সেটা হচ্ছে যে এই যে একটা উৎকণ্ঠার মধ্যে তোমার বাবা মা বা আত্মীয় পরিজন যারা সবাই প্রত্যেকেই আমরাও ছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এই কটা দিন এখানকার পরিবেশ বা এখানকার অবস্থাটা আমরা উপলব্ধি করছিলাম, এই কটা দিন ওখানে তোমার কিভাবে কেটেছে? সত্যি কথা বলতে আমার সবসময় চিন্তা ছিল আমার বাড়ির লোকেদের নিয়ে, কারণ আমি এটা জানতাম যে হোয়াট দে আর সেইং উইল বি বিলিভিং, কারণ টিভিতে যে পরিমাণ জিনিসগুলো দেখছে সেগুলো বিলিভ করবে এবং এটাই স্বাভাবিক, এটাই হিউম্যান নেচার। কিন্তু আমি তো জানতাম যে কি হচ্ছে ওখানে, বিকজ আমি কাবুলে ছিলাম, গ্রাউন্ড সিচুয়েশনে আমি ছিলাম। তো আমার কাবুলের ব্যাপার নিয়ে অতটা চিন্তা ছিল না, বিকজ আমরা সম্পূর্ণ ঠিক ছিলাম সব দিক দিয়ে। আমাদেরকে গায়ে একটা টাচ করার কেউ লোক ছিল না, বিকজ তালিবান কমান্ডার্সরা তাদের ফাইটার্সদের দিয়ে আমাদেরকে হেফাজত খিদমত দুটোই করেছে। কিন্তু আমি চিন্তিত ছিলাম আমার মাকে নিয়ে, কারণ আমার মা নার্ভাস ছিলেন, আমার বাবাও নার্ভাস ছিলেন, এবং আমার দ্বিতীয় মা বলতে পারেন আমার মাসি, যাকে আমি মাই বলি আজ পর্যন্ত, তিনি কাঁদছেন বারবার, সেই নিউজ আমার কাছে আছে। আমার কাজিন ব্রাদার বাবান মনে হয় এখানে নেই, বাবান ওনার মাসির ছেলে, বাবান খুব টেন্স ছিল। তা আমি ওদেরকে বারবার আপডেট করেছি প্রতি ঘন্টায়, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছি তালিবানদের সঙ্গে ছবি ইত্যাদি, আমাদের পুরো স্কুলের যারা সংগঠক তাদের সঙ্গে, যাতে তারা অ্যাটলিস্ট বুঝতে পারে এবং তারা চিন্তায় যাতে না থাকে, বেফিকার থাকে। বেশ, তোমার ওখানে বেসিক কাজটা কি ছিল? আচ্ছা, আমি যে কাজটা করতাম, আমি অ্যাপয়েন্টেড বাই দি কার্দান ইন্টারন্যাশনাল স্কুল, তাইমানি 8th স্ট্রিট, কাবুল। এইখানে ওদের যে সেকেন্ডারি স্কুলটা ছিল সেখানটার সিনিয়র সায়েন্স টিচার ছিলাম আমি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পড়াতাম। বেশ, তালিব শব্দটির অর্থ আমরা জানি ছাত্র, আর তুমি একজন শিক্ষক, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছাত্ররা কেমন? ছাত্র মানে আমরা উর্দু বা ফার্সিতে মুতালিমও বলি, তালিবও বলি, তো দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। মুতালিম যখন আমরা বলি তখন আমি ভুল হতে পারি, কিন্তু এটা মানে ওয়াইডলি ইউজড হয় যে কোনো ফার্সি স্পিকিং কমিউনিটি বা উর্দু স্পিকিং কমিউনিটিতে, মানে সব ছাত্রকেই বোঝায়। আর তালিব স্পেশালি তাদেরই বোঝায় যারা শরিয়তি আইন সম্বন্ধে, পবিত্র কোরআন এবং ইসলামিক যে সমস্ত সুন্নাহ অফ দ্য প্রফেটস এগুলো পড়ে বা হাদিস সম্বন্ধে জ্ঞান অর্জন করে, এবং যারা পড়ে শরিয়তি আইনকে একদম ঠিক সুনিষ্ঠভাবে প্রয়োগ করে, সেই মাদ্রাসার স্টুডেন্টদের আমরা তালিব বা তালিবান বলে থাকি। তালিব কথাটাই বেশি ইউজ হয় আফগানিস্তান, পাকিস্তানে। বেশ, এইখানটা যেটা এবার, তাহলে তালিবানরা আফগানিস্তান দখল করেছে, এটা প্রথম নয়, দ্বিতীয়বার তারা দখল করলো। তারা তাদের মোটোটা কি বুঝতে পারছো যে, এবং তারা কি করতে চাইছে? এখন ঘটনা হচ্ছে কি, যেহেতু আমি অ্যাপলিটিক্যাল পার্সন, আমার হয়তো গিয়ে রাজনৈতিক দূরদর্শিতাটা নেই, কিন্তু আমরা যেটা গ্রাউন্ডে দেখেছি এবং হিস্ট্রিতে পড়েছি তার মধ্যে আমরা একটা সংযোগ স্থাপন করতে পারি। যেরকম যখন সোভিয়েত ফল করেছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস ওয়াজ their defeat at the hand of the Talibs. We used to call them Mujahidins or Mujahids, right? সেই তালিব আর আজকে তালিবের মধ্যে সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে কি, সেই তালিব ছিল আফগানিস্তানকে একটা আইসোলেশনে রাখার, আর আজকের তালিব হচ্ছে আফগানিস্তানকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য। তারা বর্তমানে কথা বলছেন, বর্তমানে ওদের যে হেড বা রাষ্ট্র মানে ওদের যে আমির হয়েছে, ওটা আমির বলে মুল্লা আব্দুল গনি বেরাদার, উনি বলছে যে আমরা আফগানিস্তানকে ইসলামিক শরিয়াতি আইন অনুযায়ী চালাবো, কিন্তু দেশটাকে আমরা উন্নতিতে নিয়ে যাবো। যেরকম একটি কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল হলো সৌদি আরেবিয়া, ওদেরও দেশে আইন হচ্ছে শরিয়াতি আইন, কিন্তু ওরা খুব অ্যাডভান্সড, আমরা সব ওই দেশে দৌড়াই কাজ করার জন্য, $2 উইদাউট গিভিং এনি ট্যাক্সেস। তা ওনারা যেটা প্রপোজিশন দিয়েছেন,
their ministers and all, Talib ministers. If this goes on unabated, maybe in the future, more and more expatriates will be going to Afghanistan to work in various sectors, right from engineering up until teaching. তাহলে এই যে ভারত বলো কিংবা বিশ্বের অন্যান্য দেশ বলো তালিবান সম্পর্কে যে আতঙ্ক এবং যে দৃশ্যগুলো আমরা দেখছি তার সঙ্গে রিয়েলিটি বা বাস্তব যে চিত্র যেটা তুমি ফিল করছিলে বা কাবুলে বসে সেটার কি কোনো সামঞ্জস্য নেই? ইন মাই ওপিনিয়ন নেই। কেন নেই আমি আবারও বলছি, এখনো যে আফগানিস্তানে যে তালিবানি হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে সেটার পক্ষে বা বিপক্ষে আমি কোনোটাই নই, কারণ আমি পলিটিক্স বুঝি না। সময় প্রমাণ করবে কি হতে চলেছে, কিন্তু ওনারা যা বলেছে সেই ওপর বেস করে ওনারা দেশটার অগ্রগতির ধারাকে বজায় রাখতে চাইছে। সেখানে এই যে শরিয়ত আইন তুমি বললে, ইসলাম একবার ইসলাম, এইখানটায় তারা বলছে যে প্রথম যেটা এখনো পর্যন্ত যে নিদান বা নির্দেশিকা তাদের ফতোয়া যা বলি না কেন সেটা এসছে যে ছেলে এবং মেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবে না, মানে কোয়েড সিস্টেমটা থাকবে না। এটা সত্যি কথাই আপনি বলেছেন। প্রথম কথা হচ্ছে কি, ইসলাম কখনো মহিলাদের বিরোধী নয়। আমি স্পেশালি পবিত্র কোরআন পড়েছি। ইসলাম সম্ভবত প্রথম একটি ধর্ম যে মহিলাদের, মানে এই জাতীয় মডার্ন ধর্মদের মধ্যে প্রথম ধর্ম যে মহিলাদের ইকুয়ালিটির কথা বলেছে। দ্যাট ইজ ট্রু। এবং তালিবানদের একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, ওরা বলেছে যে আপনারা পড়তেও পারবেন, মহিলাদের উদ্দেশ্যে বলেছে। এবং ব্যাংক ঠ্যাং যে কিছু জায়গায় মহিলারা কাজ করে বা অ্যাজ এ টিচার, আমাদের অনেক ফিমেল কলিগস রয়েছে, সব করবেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে মহিলা মানে কো এডুকেশনটা চলবে না, এটা বলেছে। এটার ব্যাখ্যা কোরআনে গিয়েছে বা শরিয়তে আইনে গিয়েছে আমি বলতে পারবো না, এটা ইসলামিক স্কলারই বলতে পারবেন। ঠিক আছে, বেশ। এবার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরো 14ই আগস্ট আমরা জানি যে সেখানে ন্যাটো বাহিনী ছিল, আমেরিকান ন্যাটো বাহিনী ছিল, তারা এখনো কিছুটা হয়তো আছে। সেপ্টেম্বর অবধি তারা থাকবে। এটাই হচ্ছে গিয়ে কাতারে যে ট্রিটিটা হয়েছিল দি এক্স আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তালিবদের, সেটা অনুযায়ী সেটা। বেশ, তো এইবার তারা সরে গেল, তালিবান ঢুকছে, এন্ট্রি নিচ্ছে আফগানিস্তান থেকে, পরপর জালালাবাদ থেকে শুরু করে কাবুল দখল হচ্ছে 15 তারিখ। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আফগানিস্তানের নিজস্ব যে সেনা, তারা তো সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে প্রতিহত করতে পারলো না, পালিয়ে গেছে ময়দান ছেড়ে। এটা পারলো না, ময়দানে জং ছেড়ে পালিয়ে গেছে। এটা আমি তো ইন্টারন্যাশনাল মানে এক্সপার্ট নই কোনো অ্যাফেয়ার্সের। আমার যেটা মনে হয়, দেখুন, আমার যেটা মনে হয় যে এই যে $1 বিলিয়ন খরচ করে আমেরিকা যে ওদের প্রশিক্ষণ দিয়েছিল টু ফাইট এনি কাইন্ডস অফ অ্যাটাকস, ওকে, আমার মনে হয় they just surrendered because Talibs were just 75,000 roughly in number, and these Afghan soldiers were 3 lakhs in numbers. আমার মনে হয় ওরা ছেড়ে দিয়েছে। এবং এতে একটা জিনিস ভালো হচ্ছে কি, কাবুলে কোনো ব্লাডশেড হয়নি, পিসফুল পাওয়ার ট্রানজিশন হয়েছে, একটা বুলেট ফায়ার করেনি। এবার এই যে রাস্তায় আমরা দেখছি যে বুলেট ফায়ার হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, বা আমরা দেখছি যে মানুষ ভয়ে আতঙ্কে দৌড়চ্ছে, প্লেন থেকে মানুষ পড়ে যাচ্ছে, এইটা কেন? এটা তো একটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কারা গুলি চালাচ্ছে, কেন গুলি চালাচ্ছে, কিভাবে গুলি চালাচ্ছে, এই প্রশ্নটা খুব জরুরি। প্রথম কথা, ইউএস ট্রুপস পুরো এয়ারপোর্টের দায়িত্বে রয়েছে। টোটাল 6000 ইউএস ট্রুপস বর্তমানে আফগানিস্তানে মজুদ আছে, তালিবান এয়ারপোর্টের বাইরে। এবং এখনও কিছু সোলজার যারা গভর্নমেন্টের তালিবানদের সম্মতি নিয়ে তারা এয়ারপোর্টের বাইরের মানে পরিসরটাকে তারা গার্ড দিচ্ছে, তারা হাওয়াতে ওয়ার্নিং শট দিচ্ছে, যাতে ওই যে যারা অনেকে পাগলের মতো ভয় সব আসছে যে আজকে আমেরিকা চলে যাব, আজকেই চলে যাব, মানে ওখানে অসম্ভব বড় একটা জমায়েত হচ্ছে, ফলে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সেটাকে ডিসপার্স করার জন্য। কিন্তু তালিবান বা আমেরিকান সোলজাররা ইচ্ছা করে কাউকে মেরে ফেলছে না। হ্যাঁ, আমরা জানি যে আমেরিকান সোলজারদের গুলিতে কয়েকজন মারা গেছে, সেটা হয়তো পরিস্থিতি তাদের বাধ্য করছে, সেটা সম্বন্ধে আমরা বলতে পারবো না। গত কয়েকদিন আগে মানে আফগানিস্তানের স্বাধীনতা দিবস ছিল, সেই স্বাধীনতা দিবস সেখানে যারা পালন করছিল তার উপরেও গুলি চালানো হয়েছে, এটা কেন? এটা আমার সম্পূর্ণ মনে হয় এটা তালিবান এবং তাদের যে মার্কাজি হুকুমত বা তাদের যে বিপক্ষে লোক রয়েছে, এটা তাদের ব্যাপার। অবশ্যই পলিটিক্সের ব্যাপার, সেই জায়গাটা আমাদের ঢোকার কোনো রকম ব্যাপার নেই, এটা তাদের দেশ, তারা বুঝবে। আচ্ছা, বেশ, আমি এবার একটু একেবারে পার্সোনালি জায়গায় আসি। এই যে কয়েকটা দিন তোমরা কি এক জায়গায় ঘরবন্দি হয়েছিলে? না, একদমই না। দ্যাটস ফেক নিউজ, বাই দ্য ওয়ে, দ্যাটস এ কমপ্লিট লাই। আমরা কি করেছিলাম, আমি কারদান ইন্টারন্যাশনাল স্কুলে কাজ করতাম, তো আমার কারদান একটা বড় ব্র্যান্ড, তাদের ইউনিভার্সিটি স্কুল সব আছে, আফগানিস্তানের সব থেকে বড় ব্র্যান্ড শিক্ষার জগতে। তারা আমাদেরকে রেখেছিল টুইন টাওয়ার্স বলে একটা হাই রাইজ আছে, বিরাট বড় 13 তলা, পারওয়ান 2 বলে একটা জায়গা কাবুলে, সেখানে কারদান ইউনিভার্সিটির একদম পাঁচিলে লাগানো।
তো আমরা সেখানে থাকতাম। আমার সঙ্গে একজন ভারতীয় থাকতেন, তিনি স্পোর্টসের এইচওডি ছিলেন, আমাদের স্কুলেই ছিলেন তিনি স্পোর্টসের এইচওডি, তিনি ত্রিপুরার বাসিন্দা, রামশঙ্কর দেব, তিনিও বাঙালি। একজন আফগান টিচার থাকতেন, তিনি কার্দেন বয়েজ স্কুলের সুপারিনটেন্ডেন্ট ডেপুটি, আর একজন পাকিস্তানি থাকতেন, তিনিও আমাদের ওখানে ডেটা অ্যানালিস্টে কাজ করতেন। আমরা সবাই একসঙ্গে থাকতাম। ওরা সবাই চলে গেছিল, তখন আরতীয় আমার যে বন্ধু তিনি ছিলাম। তখন আমি আমার স্কুলকে বললাম, দেখুন এখন খুব আনসার্টেনটি, আপনাদের এখানে গভর্নমেন্ট নেই, কে এসে ঢুকে গুলি করে দেবে, কারণ আপনাদের এখানে আইসিসের প্রবলেম আছে। তালিবানের সব থেকে শত্রু বড় হচ্ছে আইসিস, সব থেকে বড় দাইশ বলে ওরা, দাইশ। তো এখন যদি মেরে দেয়, নোবডি উইল সেভ আস, নোবডি উইল বি এবল টু। যদিও আমাদের যে আমি যেখানে থাকতাম রিয়েল এস্টেট, সেখানে 4 জন মিলিটারি গার্ড ছিল, কিন্তু তারাও সে সময় ছিল না, কারণ যেহেতু তালিবান চলে এসেছে, তারাও সারেন্ডার করে দিতে বাধ্য হয় তাদের জীবনের জন্য। তখন আমার স্কুল আমাকে রাত্রিবেলা 6 জন গানম্যান পাঠালো, সিকিউরিটি নিজস্ব, আমাদেরকে গাড়ি দিয়ে এসকর্ট করে, যদিও একদম ছোট 25 মিটার ডিস্টেন্স, তাও গাড়ি করে সমস্ত আমার লাগেজ ব্যাগ তারও নিয়ে আমাদের ইউনিভার্সিটির যে নিজস্ব রেসিডেন্সি, যেখানে আমাদের থাকার কথা ছিল 2 দিনের মধ্যে আমরা শিফট হতাম, এমনি আগেই নিয়ে চলে যায়। এবং তারপরে সেই রাত্রেই আমাদের স্কুলে যিনি কর্মকর্তা, একাডেমিক্সের যত বড় বড় লিডার এবং মালিক, সবাই এসে আমাদের সঙ্গে বৈঠক করে, এবং যে তালিবান কমান্ডার স্থানীয় রয়েছে, উই হ্যাড আ প্রলং মিটিং. It was about the security of the foreigners and other teachers. Everybody was scared, equally scared, I'm telling you. তখন তালিবান কমান্ডার বললেন, don't be worried, we are sending 12 Talib fighters to take care of you. They are speaking English. They were speaking English, Talibs. They were speaking English. আমি তো অবাক, ওরা উর্দুতে কথা বলতে পারে, যেহেতু ওদের একটা ব্যাপার, একটা কমন ল্যাঙ্গুয়েজ, ওদের মেন ভাষা হচ্ছে পাস্তু ভাষায় কথা বলে, কারণ যেহেতু ওরা পাস্তু। ফার্সিতেও খুব সুন্দর কথা বলতে পারে, কারণ আফগানিস্তানের আরেকটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফার্সি। এবং সাম অফ দেম আর স্পিকিং ইংলিশ, স্পেশালি দ্য এক্স মুজাহিদিনস হু ফট এগেইনস্ট দ্য সোভিয়েত রাশিয়া। আচ্ছা, বেশ। এইবার তাহলে একটা যে ফেয়ারনেস, সেই সময় আমার ফেয়ারনেসটা কিন্তু সম্পূর্ণ, আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে আসছে হয়তো যেটা হয়েছিল 90s মানুষকে অকারণে মেরে দিত, সেটা না হয়ে যায়, তাহলে তো আমরা সব ভারতীয় মারা পড়বো। কিন্তু যেই মুহূর্তে আমাদের সঙ্গে মিটিংটা হলো, ইট ওয়াজ গন। কারণ আমাদের একটা ইগনোরেন্ট ছিলাম, আমরা ইগনোরেন্ট ছিলাম, জানতাম না ওদের সম্বন্ধে। দ্য মোমেন্ট উই বিকেম অ্যাপ্রাইজড অফ দ্য সিচুয়েশন অ্যান্ড হোয়াট দে আর গোনা ডু ইন দ্য নেক্সট আওয়ার্স, উই আর কমপ্লিটলি ফিয়ারলেস। এরপর কি তোমরা বাইরে বেরোতে, নাকি খাওয়া দাওয়ার সমস্ত কিছু? এখন আমাদের ওটা পুরো একটা কমপ্লেক্স, আমার নিজস্ব কিচেন ছিল, আসফাস খানা বলে ফার্সিতে, উর্দুতে আসফাস খানা আমাদের নিজস্ব ছিল। সেখানে বিভিন্ন রকম দাম দাম খাওয়া, ফ্রি খাওয়া হতো। তো সেখানে খাবার বাজার ওরাই, তালিবরাই করে দিত, আর বেরোলে পরে একটা এসকর্ট দিয়ে দিত, একটা কালাশনিকধারী একটা ছেলেকে বলতো, তুমি যাও ওস্তাদকে সাথ, ওস্তাদ মিন্স টিচার। তারপর ওরা বলতো যে কোরআনে লেখা আছে কিভাবে টিচারকে সম্মান করতে হয়, দ্যাটস হোয়াই উই রেসপেক্ট অল অফ ইউ। তো ওরা বলতো, ওস্তাদ আপকো अगर बाहर जाना है तो इनमें से एक लश्कर को ले लो, हम आपकी हिफाजत करेंगे, मगर बहुत दूर मत जाओ क्योंकि यहाँ पे दूसरे तंजीम है, दहशतगर्द तंजीम है, हमारे बदनाम हो जाएगा, এরকম বলছিল আমাদেরকে। আচ্ছা, এইবার একটা খবর শোনা যাচ্ছিল যে গত বুধবার তোমার ব্যাক করে আসার একটা প্রবণতা, বা আরো 2 দিন আগে একটা ব্যাক করে আসার প্রবণতা, 18 তারিখ না? 18 তারিখ, হ্যাঁ। সেইটা ডিলেট হলো কেন? আচ্ছা, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সকলের, এভরিওয়ান হ্যাজ আ রাইট টু নো দিস ফ্যাক্ট। এখন ঘটনা হচ্ছে কি, সম্ভবত মোর দ্যান 1 লাখ পিপল, আফগানি নেটিভ, তারা আমেরিকার হয়ে কোনো না কোনোভাবে কাজ করতেন। একটা বিরাট বড় একটা প্রোগ্রাম চলেছে 20 বছর ধরে, যখন নাকি ন্যাটো ছিল, আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য ইউনাইটেড স্টেটস। ফলে ওদের ইন্টারপ্রেটার লেগেছিল, অফিস ওয়ার্ক, কমার্শিয়াল ওয়ার্ক, এসবের জন্য মেনিয়াল টেনিয়াল নিয়ে টোটাল 1 লাখ মতো আফগান ওদের হয়ে কাজ করেছে। আমেরিকা, ইউএস, ইউকে, মানে আমেরিকা মিনস ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, সবার হয়ে কাজ করেছে, ইভেন জার্মানি হয়ে কাজ করেছে, ন্যাটোর যত কাজ আছে তাদের হয়ে কাজ করেছে এই লোকাল লোকগুলো। এই লোকগুলো জানতো যে তালিবান যদি আসে তাদের মেরে দেবে, এবং সেটা একটা সত্যি তাদের একটা ভয় পাওয়ার কারণ ছিল, জায়েজ ছিল ব্যাপারটা। তখন তারা কি করলো, তাদের কাছে যে একটা তাদেরকে ডকুমেন্ট ছিল একটা, এবং বলা ছিল যদি এরকম কোনো সিচুয়েশন আসে, তোমরা আমেরিকা বা যে দেশের কাজ করছো সেখানে রিলোকেট করতে পারবে। সেই সমস্ত লোকগুলো আতঙ্কে ভয়ে পালাতে গিয়ে এয়ারপোর্টের টার্মেকে ঢুকে যায়। সেখানে কি হয়, একটা মানুষ প্লেনের ছাদে ঠাদে সেই বাসের মতো উঠে গেছিল, অনেক লোক প্লেনের চাকা ধরেছিল, মিড এয়ার থেকে পড়ে যায়। ইট ওয়াজ হরেবল। We can't see that, by the way. It basically, our heart goes out to those people who died this way. একদম কিছু করার নেই। তখন সেখানে পরিস্থিতি সামলানোর জন্য আমেরিকান সোলজাররা গুলি করতে বাধ্য হয়, তাতে কিছু লোক মারা যায়। তালিবস ডিড নট কিল এ সিঙ্গেল পারসন, ইট ওয়াজ আমেরিকান ট্রুপস, এবং তাদের কাছে কোনো উপায় ছিল না। এর ফলে কি হয়, আমেরিকানরা কমার্শিয়াল ফ্লাইটসগুলো সব ক্যান্সেল করে দেয় আনটিল ফার্দার নোটিস। এই জন্য আমাদের যে এয়ার ইন্ডিয়া টিকিটটা কাটা ছিল, হুইচ ওয়াজ অন 18th of August, ওয়াজ অলসো ক্যান্সেলড। আমরা 2 জন ভারতীয় টিকিট কেটেছিলাম, আমি এবং আমার যিনি ইন্ডিয়ান, উনি ছিলেন আমাদের স্কুলের এইচওডি, স্পোর্টস ডিপার্টমেন্টের। তখন তুমি যেটা বললে, জি,
এটা শুনে আমারও যেটা মনে হচ্ছে যে যেটা আমরা দেখছি সেটার সঙ্গে আসল সত্য আসমান জমিন একটা পার্থক্য। আমাদের সবাই পালাচ্ছে কেন, চলে আসছে কেন? এই যে যারা লোকগুলো কোন পালাচ্ছে, আফগান না ভারতীয়রা? ভারতীয়রা বলো, বিশ্বের অন্য, আচ্ছা বিশ্বের অন্য, হ্যাঁ ইয়েস ইয়েস, এটা একটা ভীষণ একটা লজিক্যাল কোয়েশ্চেন আপনি এটা করেছেন। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমার দু চার কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে কি, মানুষ ইতিহাস দেখে শিক্ষা নেয়, ইতিহাস মানুষকে আগামী দিনে চলার পথ দেখায়। এখন একটা ঘটনা এটা আমাদেরকে মানতে হবে, 90s আফগানিস্তানে প্রচুর অত্যাচার হয়েছে তালিবানদের দ্বারা, ভয়ঙ্কর হিউম্যানিটারি মানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এরকম প্রচুর হয়েছে, যথেচ্ছ মানুষকে খুন করা হয়েছে। এটা জানেন আপনারা, এটা তো বলার কিছু নেই। মানুষ ভয়ে চলে এসছে, কেউ রিস্ক নিতে চায়নি। জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, একটা কথা আছে না? কিন্তু এর মধ্যে 70 থেকে 80% ভারতবর্ষের যারা আমাদের সঙ্গে ছিল পালিয়ে এসছে, পালিয়ে এসেছে। তারা বলছে যে আমরা হোপফুল উইদিন 2 months উইল বি ব্যাক, এবং আমাদের কারো রেজিগনেশন আমাদের কোম্পানি নেয়নি, আচ্ছা এখনো পর্যন্ত গ্রান্ট করেনি, এবং বলেছে আপনাদের স্যালারি আমরা পৌঁছে দেবো, মানে ওই থ্রু ব্যাংক যেটা হয় আর কি, উই উইল পে ইউ। আচ্ছা, এইবার বলো যে এই অবস্থায় বাড়ি ফিরে এসে কেমন লাগছে? অবশ্যই বাড়ি ফিরে এসেছি, অনেক রিল্যাক্স লাগছে। এই যে 6 দিন যে একটা স্ট্রেসফুল অবস্থায় ছিলাম, কখন ভারতে যাবো, মানে মোর প্রিসাইসলি আমাদের বাড়িতে আসবো। কারণ যত হোক আমরা তো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না যতক্ষণ ওরা নিজেদেরকে প্রুভ করতে পারছে তালিবরা, তাই তো? খেয়ে না চলে বিশ্বাস নেই, বাংলা একটা প্রবাদ আছে। ফলে এখন তো সেজন্য একটা তো প্রচণ্ড চাপা উত্তেজনা ছিল। এখন আমি কোনো মুহূর্তে ভেঙে পড়িনি, আই এম এ ভেরি স্ট্রং ম্যান ইনসাইড, আউটসাইড অ্যাজ ওয়েল। আমি সবাইকে গাইড করে, আমাদের যত বাসে ছিল গাইড করে আমি এনেছি। ইনফ্যাক্ট আমার সঙ্গে যারা কাশ্মীরি প্রফেসররা ছিলেন, আসিফ বলে আমার একটি বন্ধু ছিল, প্রফেসর আসিফ, তিনিও কেঁদে ফেলেছিলেন ভয়। আচ্ছা আচ্ছা, তারা যে এত বড় প্রফেসর, তার সত্ত্বেও তারা ভরসা। ডক্টর আবিদ ছিল প্রফেসর, সেও কেঁদে ফেলেছিল। এই মুহূর্তে তুমি চলে এলেও আরো বহু ভারতীয় যারা আফগানিস্তানে রয়েছে, তাদের জন্য কি বার্তা? আমি একটাই কথা বলবো যে এটা আমার খুব ভালো লাগছে না, দুঃখ লাগছে যে আমি চলে এলাম, তারা আসতে পারলো না, আমাদের একই দেশের লোক। অবশ্যই আই ফিল সরি ফর দ্যাট। ডক্টর আসিফ থেকে শুরু করে ডক্টর আবিদ, তারাও আটকে রয়েছেন। এরকম প্রচুর ডক্টর আবিদ, ডক্টর আসিফ, ডক্টর রাম বা ডক্টর তমাল, এরকম প্রচুর আটকে রয়েছে। তাদেরকে আমি একটাই বলবো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে নাম্বারটা তৈরি করেছে ওরা হোয়াটসঅ্যাপে, আফগান সেল বলে, প্লিজ সেটা সবসময় 24 ঘন্টা যোগাযোগ করুন, যা বলছে ঠিক সেটাই ফলো করুন। That's the only way. If anyone can take you out of Afghanistan, it is the Indian Air Force. অনেক ধন্যবাদ তোমাল। Thank you so much. তমাল ফিরে এসেছে বাড়িতে, স্বস্তি এসছে বাড়িতে। তার বাবা মা দীর্ঘদিন একটা উৎকণ্ঠার মধ্যে ছিল, সেই উৎকণ্ঠার অবসান ঘটেছে। তবে তমাল একেবারে আফগানিস্তান কাবুলের মাটি থেকে উঠে এসে যে বার্তা দিল, তা এতদিন ধরে যে ছবি বা দৃশ্য বা খবর আমরা দেখছি তার সঙ্গে কোথাও একটু ডিফার করছে। এবং তমাল এটাও বলছে যে এই তালিবান আগের তালিবানের সঙ্গে মিলছে না বা মেলে না, ফলে এই তালিবান একটা নতুন কিছু গড়তে পারে। যদি পারে তাহলে সাহসী তমাল ফের একবার আফগানিস্তানে বা কাবুলের মাটিতে পা রাখতেও পিছপা হবে না। ক্যামেরা সায়নের সঙ্গে ভাস্কর দত্ত, সিএন। বাড়ি করতে গিয়ে গুপ্তধন এসআরএমবি টিএমটি বার কিনলে আপনিও জিততে পারেন 5 লাখ টাকার সোনা। প্রতি সপ্তাহে দুর্দান্ত বাইক, সঙ্গে নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। এটা কেন? নতুন সুজুকি অ্যাক্সেস 125 শোনা যায় এটা কম খায়। এখন ইনিও জানেন BS6 প্রযুক্তি সহ সুজুকি অ্যাক্সেস 125 কম তেল খায়।